সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ ম্যাচ বিশ্লেষণ শোতে। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি মাইশা মালিহা। আজকের বিশ্বকাপ বিশ্লেষণ অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে সাফওয়ান আর রুম্মান। প্রথমে গেস্টের কাছে যেতে চাই। রুম্মান, আপনি বলবেন প্রথমার্ধে দুই দল তাদের পরিকল্পনা বাস্তবায়নে কেমন সফল ছিল? আসলে প্রথমার্ধে প্রতিটা দলই চায় যে তাদের প্রভাব বিস্তার করতে। তার প্রথম 15 থেকে 20 মিনিট তারা চায় যে কোনো একটি গোল করতে বা একটি কোনো অসাধারণ পারফরমেন্স দিতে। তো আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে বেলজিয়াম তার প্রথম 15 মিনিট বল তাদের নিজের দখলে নিয়েছিল, কিন্তু তার ঠিক পরিবর্তেই মিশর তাদের যে ডিফেন্স লাইন ছিল সেটি খুবই দৃঢ় ছিল এবং দেখা যায় যে 19 মিনিটের মাথায় তাদের কাউন্টার অ্যাটাক দিয়ে গোল হয়। তো প্রথম 45 মিনিটে প্রথমার্ধে যে অংশটি আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে বেলজিয়াম তাদের অ্যাটাকিং খেলেছে এবং মিশর তাদের ডিফেন্সিং কাউন্টার অ্যাটাক খেলেছে। রুম্মান, প্রথমার্ধে দুই দলের টার্নিং পয়েন্ট কী ছিল? টার্নিং পয়েন্ট বলতে আমরা বুঝি যে কোনো একটি দলের তাদের কোনো একটি গোল করা। তো আমরা যারা টার্নিং পয়েন্ট আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে প্রথম যে 19 মিনিটে যে গোলটি হয়েছিল সেটা ইমাম আশুর দিয়েছিলেন গোলটি। সেটি অ্যাসিস্ট করে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ মিশরের ক্যাপ্টেন স্ট্রাইকার, যাকে ওয়ার্ল্ডের ফুটবলপ্রেমী যারা ছিল বা যারা আছে তারা সবাই তাকে খুব ভালোভাবে চেনে। তো মোহাম্মদ সালাহর কাউন্টার অ্যাটাকে অ্যাসিস্টে প্রথম যে গোলটি হয় ইমাম আশুরের মাধ্যমে, সেটি এই যে ম্যাচটি হয়েছে এটি বড় টার্নিং পয়েন্ট। সাফওয়ান, বেলজিয়ামের আক্রমণের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় কি ছিল তোমার কাছে? ধন্যবাদ আমাকে এই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমার মতে বেলজিয়ামের চোখে পড়ার মতো সবচেয়ে ভালো বিষয়টি হলো যে তাদের ওয়াইড ওভারলোড এবং তাদের ক্রসিং গেম। বেলজিয়াম একটি স্ট্রাকচার্ড অ্যাটাকের মাধ্যমে, পজিশন গেমের মাধ্যমে এবং তাদের ফুল ব্যাক তারা উইঙ্গারের সাথে উপরে উঠে গিয়ে ইজিপ্টের ডিফেন্স চওড়া করার চেষ্টা করেছিলেন যাতে তারা তাদের ডিফেন্স ব্রেক করে এবং গোল করতে পারে। এটাই আমার মতে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল আর কি। মিশরের গেম ট্যাকটিক্স কতটা এফেক্টিভ ছিল তোমার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমার মতে মিশরের গেম ট্যাকটিক্স মেইনলি ছিল যে তারা ডিপ ব্লক এবং কুইক ট্রানজিশনাল গেম প্লের মাধ্যমে খেলাটা আগায় নেবে, যেখানে তারা মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ তাদের যেই দুই তারকা খেলোয়াড় তাদের মাধ্যমে তারা তাদের ট্রানজিশনাল গেম প্লেটা করার চেষ্টা করেছিল এবং ডিপ ব্লক রেখেছিল। এবং আমার মতে এটি প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ পুরো ম্যাচ জুড়েই যথেষ্ট ইফেক্টিভ হয়েছে। এই জন্যই তারা জয় ছিনিয়ে আনতে পারেনি, ঠিক আছে, কিন্তু তারা ড্র করতে সক্ষম হয়েছে বেলজিয়ামের মতো একটি যথেষ্ট বড় টিমের সাথে। রুম্মান, মিশরের রক্ষণভাগ কেমন পারফর্ম করেছে? আমরা গতকালকার ম্যাচ থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মিশরের রক্ষণভাগ শতভাগভাবে পারফরমেন্স করেছে। মিশরের রক্ষণভাগের বা ডিফেন্স লাইনের যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে যে বেলজিয়ামের যে অ্যাটাকিং ফোর্স ছিল, মিডফিল্ডে যে কেভিন ডি ব্রুইনে ছিল, তিনি খুবই চমকপ্রদভাবে বল বানিয়ে দিচ্ছিল গোল করার জন্য। আমরা যদি লেফট উইংয়ে তাকাই সেটা জেরেমাই ডোকু খেলছে। সে প্রত্যেকটা বলই মোটামুটি গোলে নিয়ে যাওয়ার জন্য খুবই মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু তারা মিশরের ডিফেন্স লাইন ভাঙতে পারেনি। মিশরের ডিফেন্স লাইন খুবই বেশি চমকপ্রদ পারফরমেন্স করেছে। রুম্মান, প্রথমার্ধে সেরা খেলোয়াড় কাকে মনে করছেন আপনি? প্রথমার্ধের সেরা খেলোয়াড় যিনি গোল দিয়েছেন ইমাম আশুর, এবং সাথে যে অ্যাসিস্ট করেছে মোহাম্মদ সালাহ। আমাদের মিশরের সবথেকে তারকা, সবথেকে জনপ্রিয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। তার মূলত কালকের যে খেলাটি ছিল ডিফেন্সিং অ্যাটাকিং মোডে কাউন্টার অ্যাটাক যারা খেলেছিল মিশর, তো মোহাম্মদ সালাই মূল কেন্দ্র ছিল সেই অ্যাটাকিং খেলার। সেই মোহাম্মদ সালাহ যখন অ্যাসিস্ট করলেন ইমাম আশুর যে গোলটি দিলেন, খুবই চমকপ্রদ গোল ছিল। ডি বক্সের বাইরে থেকে সে গোলটি নিয়েছিল। গোলকিপারের কোনো প্রকার রিয়াকশন করার আগেই গোলটি গোল পোস্টে প্রবেশ করেছিল। তো আমার মতে প্রথমার্ধে সবথেকে সেরা খেলোয়াড় ইমাম আশু।
সাফওয়ান, সেকেন্ড হাফের ম্যাচের মোড় ঘোরাতে দুই কোচের কি পরিবর্তন আনা উচিত ছিল বলে তোমার মনে হয়? জি ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমি বলবো যে বেলজিয়াম পজিশন বেস যে অ্যাটাক গেমটা খেলেছে, তারা উইং দিয়ে এবং উইঙ্গার দিয়ে এবং ফুল ব্যাকসের মাধ্যমে প্রতিনিয়ত ডিফেন্স চওড়া করে অ্যাটাক করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখতে পারি যে জেরেমায়া ডোকু, যে তাদের একজন তারকা একজন উইঙ্গার, তিনি বারবার ফিনিশিং করতে মানে গোল করতে পারছিলেন না। তাই আমি মনে করি যে দ্বিতীয়ার্ধে রোমেলু লুকাকুকে যে আনা হয়েছিল এটা আরও আগেই আনা উচিত ছিল, তাহলে মিশরের যে ডিফেন্স তাদের উপর আরও প্রেশার পড়তো এবং আমার মনে হয় বেলজিয়াম ম্যাচটা জিততে পারতো। এবং মিশরের যদি বলি তাহলে তারা যেই ট্রানজিশনাল ট্যাকটিক্সটা ফলো করতেছিল, যেখানে ওমর মারমুশ এবং মোহাম্মদ সাল্লাহ কুইক কাউন্টার অ্যাটাকের মধ্যে খেলছিল, আমরা মাঝে মধ্যে দেখতে পারি যে মোহাম্মদ সাল্লাহ একাই কাউন্টার অ্যাটাকে চলে যাচ্ছিলেন। এখানে কোচের উচিত ছিল যে একটি ট্যাকটিক্যাল পরিবর্তন করে আরও এক বা দুইজন মিডফিল্ডার মোহাম্মদ সাল্লাহর সাথে কুইক কাউন্টার প্লে করা, তাহলে হয়তো বা তারা আরও ইজিলি গোল স্কোর করতে পারতেন। সাফওয়ান, সেকেন্ড হাফে কোন দল বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে? দেখতে পারি যে বেলজিয়াম শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ম্যাচের ট্যাকটিক্সটাই ছিল মূলত স্ট্রাকচার্ড অ্যাট্যাক, এবং আমরা দ্বিতীয়ার্ধেও সেটি দেখতে পারি। প্রথমে একটি গোল হজম করার পরে বেলজিয়াম মরিয়া হয়েছিল যে আরেকটি গোল স্কোর করবে, এবং তারা রোমেলু লুকাকুকেও আনে, যিনি একজন প্রপার নাম্বার 9, যার কাজই হলো স্কোর করা। এবং আমরা সেটি দেখতেও পারি যে তিনি আসার পর যে ফিজিক্যাল প্রেজেন্সটা এনেছেন, তার জন্যে মোহাম্মদ হানি, যিনি মিশরের একজন ডিফেন্ডার, তিনি ওন গোল করতে বাধ্য হয়েছেন। তো আমরা দেখতে পাই যে মিশর যে ডিপ ব্লক ট্যাকটিক্সটা ফলো করছিল, তারা সেটাই ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু বেলজিয়াম আরও আক্রমণাত্মক ফুটবল খেলেছে, কারণ তাদেরকে গোল স্কোর করতেই হবে। তাদের মূল উদ্দেশ্য ছিল 3 পয়েন্ট ছিনিয়ে আনা। দ্যাটস ইট। রোমান, কোচদের দ্বিতীয়ার্ধের খেলোয়াড় পরিবর্তনে কতটা পার্থক্য করে দিয়েছে? কোচদের মূলত কাজ হচ্ছে তারা তাদের টিমকে পরিচালনা করে, তাদের টিম কীরকম খেলছে সেটা দেখে। কারণ ফুটবল একটি খুবই অ্যাগ্রেসিভ গেম, তো এটাতে যখন তখন প্লেয়ারদের নিয়ন্ত্রণ হারায় যায়, অনেক সময় শৃঙ্খলা থেকে বিশৃঙ্খল হয়ে যায়। তো কোচদের মূলত এটি দায়িত্ব থাকে যে গেমটার খেলোয়াড়দের গতি দেখে সেটা চেঞ্জ করা। তো আমরা যেটা দেখতে পাই সেটা যে বেলজিয়াম যখন গোল খেলো মিশরের কাছ থেকে, তখন তারা সেকেন্ড হাফে 66 মিনিটের সময় রোমেলু লুকাকু নামায়, যে খুবই জনপ্রিয় একজন খেলোয়াড়, এবং তিনি নেমে ঠিক 20 সেকেন্ডের মতোই, কিছু সেকেন্ডের মধ্যেই সে খুবই অ্যাটাকিং মোডে চলে যায় এবং মিশরের ডিফেন্সকে চূর্ণ করে সেই মিশরের যে ডিফেন্ডার ছিল মোহাম্মদ হানি, তার মাধ্যমে গোলটি হয়ে যায় আর কি। তো এই বেলজিয়ামের যে কোচ, তিনি এই বিষয়টা খুবই ভালোভাবে ইউটিলাইজ করেছেন। তো আমি মনে করব যে এটি সবথেকে বড় চেঞ্জিং পয়েন্ট ছিল। রুম্মান, বেলজিয়াম যে খেলাটি ড্র করলো তার মূল কারণটি কি হতে পারে? মূল কারণ আমরা জানি বেলজিয়াম একটি খুবই শক্তিশালী একটি দল। জি গ্রুপে যদি আমরা খেয়াল করি সেটা যে বেলজিয়ামই সবথেকে জনপ্রিয় এবং সবথেকে শক্তিশালী দল, এবং তারপরে যে আফ্রিকান টিম মিশর যেটি আছে সেটিও তাই সেই গ্রুপের মধ্যে সবথেকে শক্তিশালী একটি টিম। কিন্তু বেলজিয়াম যেটি ভুল করেছিল সেটা যে তাদের যে মেইন মিডফিল্ড যে ছিল কেভিন ডি ব্রুইনে, সে বলগুলো বানিয়ে দিচ্ছিল, কিন্তু মিশরের ডিফেন্স এতটাই বেশি শক্তিশালী ছিল যে তাকে প্রতিহত করছিল, এবং লেফট উইং থেকে বারবার ডোকু বল প্রেস করার ট্রাই করতেছিল, কিন্তু তাকে বারবার অসফল করছিল মিশরের ডিফেন্ডাররা। তো মিশরের সেই সুগঠিত ডিফেন্স আর আমাদের বেলজিয়ামের যে ডোকুর যে ফিনিশিং, যে আনফিনিশ যে গোলগুলো ছিল, সেগুলোই মূলত তাদের ড্রয়ের মূল কারণ। আমি একটু অ্যাড করতে চাই, জি গ্রুপের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাটি ছিল বেলজিয়াম বনাম মিশরের। সেই অনুযায়ী প্রত্যাশা ছিল যে দুই দলই যেই জিতুক না কেন তাদের পয়েন্ট টেবিলে কিন্তু টপ অবস্থায় থাকবে। তো যাই হোক, ম্যাচটি যেহেতু রেজাল্ট ড্র হয়েছে, তাদের এখন দুই দলেরই সামনের দুই ম্যাচে যে বেশি গোল দিয়ে জিতবে বা পরিসংখ্যান যেটা হবে, তারাই টেবিল টপার হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে। রেফারির কোনো সিদ্ধান্ত কি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেছে? ধন্যবাদ। আমি মনে করি যে রেফারির কোনো কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত এই ম্যাচের মধ্যে আমরা লক্ষ্য করিনি। আমরা জানি যে এই ফিফা বিশ্বকাপে রেফারিরা অত্যন্ত দক্ষতার সহিত তারা নিজেদের ডিসিশন দিয়ে থাকেন এবং তাদের প্রত্যেকটি ডিসিশন নিখুঁতভাবে প্রদান করে থাকেন। আমরা এই ম্যাচে দেখতে পারি যে ইজিপ্ট টোটাল 15টা ফাউল করেছে এবং বেলজিয়াম তেনারাও টোটাল 15টা ফাউল করেছেন। তো এই ফাউলের সংখ্যা দেখলেই আমরা বুঝতে পারি যে রেফারি খেলা কতটা নিয়ন্ত্রণে রেখেছেন, এবং আমরা দুই দল থেকে 2টি করে কার্ডও দেখতে পারি। তো এতেই বোঝা যাচ্ছে যে রেফারি, আমার মনে হয় না যে তারা কোনো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন এই ম্যাচের মধ্যে দিয়েছেন। সাফওয়ান,
আজকের ম্যাচ দেখে তোমার কাছে কি মনে হয়েছে? কোন দল ভবিষ্যতের জন্য বেশি প্রস্তুত? আজকের ম্যাচ দেখে আমরা যেটা বুঝতে পারি যে ইজিপ্ট ভবিষ্যতের জন্য অবশ্যই প্রস্তুত, কারণ আমরা জানতে পারি যে ইজিপ্ট আজ পর্যন্ত ফিফা বিশ্বকাপে জয় ছিনিয়ে আনতে পারেনি এবং আজকের ম্যাচের পরও এই ধারাটা বজায় রয়েছে। কিন্তু তাদের খেলা, তাদের ট্যাকটিক্স, তাদের ডিফেন্সিভ স্টাইল, তাদের কুইক ট্রানজিশনাল গেম প্লের মাধ্যমে আমরা বুঝতে পারি যে গ্রুপ পর্বে বাকিগুলো যে ম্যাচ আছে তারা শীঘ্রই জয় ছিনিয়ে আনতে সক্ষম হবে এবং তারা তাদের সেরা টিম নিয়ে সেরা পারফরমেন্সটা ইনশাল্লাহ প্রদর্শন করবেন। তো আমি বলবো যে মিশর তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই প্রস্তুত। বেলজিয়াম ভার্সেস মিশরের ম্যাচটি ছিল শৃঙ্খলিত রক্ষণ, কৌশলগত প্রচেষ্টা এবং জেতার এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ। আজকে ফুটবল বিশ্লেষণ এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।